বাহিনীর সম্মান কোথায় প্রশ্ন মির্জা ফখরুলের। আইনজীবীও জানেন না কোথায় আছেন বেনজির। পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে। আমি জানি না উনি কোথায় আছে। উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন, যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবসরের 13 বছর পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ খোদ গ্রামীণ ব্যাংকের। সুবিধা দিয়েছেন পরিবারকে, বিভ্রান্তিকর তথ্য দাবি। বৃষ্টির ঢলে 4 দিন ধরে বিপর্যস্ত সিলেট, ঘরবাড়ি ছাপিয়ে ওসমানী মেডিকেলে পানি। নগরবাসীর চরম দুর্ভোগে লন্ডনে বসে মেয়র। সুনামগঞ্জে ভেঙেছে সড়ক। এবং স্বর্ণ ও হীরা চোরাচালানে বছরে পাচার 91,000 কোটি টাকা। উদ্ধারের পরিমাণ সিকিভাগও নয়, দাবি বাজুসের। মনিটরিং সেল গঠন সহ 7 সুপারিশ। বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 6 জুন তিনি দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। দুপুরে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। কারো উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে, পেশাগত যোগ্যতার সাথে, অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে এবং জাতিসংঘের মহাসচিবও সেটির ভূয়সী প্রশংসা করেছেন। সেখানে ডয়চে ভেলের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। তো এগুলো দেশবিরোধী অন্তঃসারশূন্য কিছু প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধানকে যখন দুর্নীতির জন্য পালিয়ে থাকতে হয় তখন সেই বাহিনীর সম্মান থাকে কোথায়, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। বেনজির নজিরবিহীন, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? আর একজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে। অবসরের 13 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা জানান, ক্ষমতার অপব্যবহার করে ডক্টর ইউনূস নিজ পরিবারকে সুবিধা দিয়েছেন। তবে ইউনূসের আইনজীবীর দাবি, একটি বিশেষ গোষ্ঠী ডক্টর ইউনূসের অর্জন সুনাম সহ্য করতে না পেরে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা ইংরেজিতে একটা কথা বলে থাকি যে মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার। বাবার শিষ্ট ছেলে, দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে বাবার পকেট, লোভ লালসায় পড়ে বিভিন্ন কিছু পকেট মাইরের একটি চেষ্টা করছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ গ্রামীণ ব্যাংকের। প্রতিটা বইয়ে 1.67 টাকা উনার সেই সময় 13 বছর আগে বেশি নিয়েছে। আজকে ডক্টর ইউনূসকে ধ্বংস করতে চাচ্ছে পৃথিবীতেই একটা গোষ্ঠী, কেন বাংলাদেশের একজন লোক সারা পৃথিবীতে সম্মানিত হবে? তাহলে এতদিন কেন চুপ ছিল গ্রামীণ ব্যাংক? পরিচালনা পর্ষদরা ওনারই লোকজন ছিলেন, সেহেতু ওনারা এইগুলোকে আপনাদের সামনে নিয়ে আসেনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। ইউনূস কোন অভিশাপে পড়ছেন তারও জবাব দিয়েছে গ্রামীণ ব্যাংক। এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন। এর আগে রোববার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ডক্টর ইউনূস ও তার আইনজীবী। তারই জবাবে সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলন করেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা।
মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ঈদের পর থেকে 1 ঘন্টা বাড়ছে অফিসের সময়সূচি। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রবি থেকে বৃহস্পতিবার অফিস হবে সকাল 9টা থেকে বিকেল 5টা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানান। বিদ্যুৎ সাশ্রয়ে 2022 সালের 24 আগস্ট থেকে 1 ঘন্টা কমিয়ে সরকারি অফিসের সময় বিকেল 4টা পর্যন্ত করা হয়। প্রায় পৌনে 2 বছর পর শুরু হচ্ছে 9টা 5টা অফিস। মূল অফিস সময় ফেরত যাওয়া প্রয়োজন, আমাদের দাপ্তরিক প্রয়োজনে এটা প্রয়োজন, আমাদের কর্মঘণ্টাটা ব্যালেন্স করা দরকার, যে পরিমাণে কাজ করা দরকার সেটা করা দরকার। রোববার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে, তবে মাঝখানে 1টা থেকে 1:30টা পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন বিরতি। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে এটি। সুরমার পানিতে হাবুডুবু খাচ্ছে সিলেট নগরী। বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে একাকার অবস্থা। ঘরবাড়ি ছাপিয়ে তলিয়েছে ওসমানী মেডিকেল কলেজ। থই থই পানি সিলেট নগরীতে। সড়ক, ঘরবাড়ি ছাড়িয়ে পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণেও। বর্ষার আগেই ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এবারও প্লাবিত হয়েছে নগরীর শতাধিক এলাকা। জলমগ্ন অবস্থায় রাত দিন পার করছেন কয়েক লাখ বাসিন্দা। পরিস্থিতি যখন উন্নতির দিকে ছিল, তখন এক রাতের ভারী বর্ষণেই সুরমা কুশিয়ারার পানি আবারও বিপদসীমার উপরে উঠেছে। এতে 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ ঝুঁকিতে আছেন। অফিসের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পানি ঢুকে গেছে, কারেন্টও নেই এলাকার। শহর নগরীর নির্মাঞ্চল তলিয়ে ঘরবাড়ি, এলজিইডি, ওসমানী মেডিকেল কলেজে পানি ঢুকে যখন দুর্দশার চরমে, তখন লন্ডনে বসে নীরব দর্শক মেয়র। জনপ্রতিনিধিদের দুর্গত মানুষের পাশে না পেয়ে ক্ষোভ ছাড়েন অনেকে। মেয়র তো লন্ডন আজ, কিন্তু এখন বর্তমানে আমাদের লোকে তো দেখা সাক্ষাৎ হয় নাই, আর 3 দিন 4 দিন ধরে তো আমাদের পানিবন্দী অবস্থায় আছে। এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি 5 দিন ধরে বিপদসীমার উপরে থাকায় বাঁধের বেশ কয়েকটি স্থান ভেঙে পানি প্রবেশ করছে। এদিকে সুনামগঞ্জেও নদ নদীর পানি হু হু করে বেড়ে চলেছে। পাহাড়ে ঢলে দোয়ারা বাজারের ট্যাংরা টিলায় সংযোগ সড়ক দেবে বাংলা বাজার সুরমা ও বগলা ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঝামেলাহীন বাজার করতে দিন দিন সুপার শপে বাড়ছে ক্রেতার আনাগোনা। পাশাপাশি মোবাইল ব্যাংকিং বা কার্ডে মূল্য পরিশোধের সুযোগ আর ক্যাশব্যাক থাকায় জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেনও। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সাদিকুল বারাত। মাসের শুরুতে বাজার করতে এসেছেন রাজধানীর মিরপুরের একটি সুপার শপে। বাজারে গেলে আমার এক একটা জিনিসের জন্য এক এক জায়গায় যেতে হচ্ছে, তো এই জায়গাটায় আসলে সবকিছু একসাথে, অনেক সময় এত ডিসকাউন্ট অফার থাকে। বারাতের মতো আরো কয়েকজন জানালেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তাদের পছন্দের শীর্ষে থাকে সুপার শপ। ক্যাশলেস পেমেন্টের সুবিধা দেয় স্বস্তি। এখানে আসলে দেখা যাচ্ছে আমরা সাপ্তাহিক বাজার বা মাসিক বাজার একসাথে অনেক কিছু নিতে পারছি। 26 তারিখ থেকে 27 তারিখ কিছু ডিসকাউন্টও পাই আমরা প্রতি মাসে। আমাদেরকে দেখে নিতে হয় যে ডেটগুলো ঠিক আছে কিনা। এদিকে ক্রেতা টানদের ছুটির দিন সহ বিভিন্ন সময় ছাড়ের ঘোষণা দেয় সবগুলো। মানুষ চায় স্বাচ্ছন্দ্যে নিজের কেনাকাটা শেষ করতে। যখন আমাদের ব্যানার ফেস্টুন দেখে তখনই বলে যে অফারটাকে একটু এক্সপ্লেন করেন, অফারটাকে একটু এক্সপ্লেন করেন। 100 জনের মধ্যে 90 জনই ওই অফারে পেমেন্ট করতে চায়। কেনাকাটায় ঝক্কি ঝামেলা এড়াতে নাগরিক জীবনে দিন দিন যেন অপরিহার্য হয়ে উঠছে সুপার শপ আর ডিজিটাল পেমেন্ট সুবিধা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। কে বসছেন দিল্লির মসনদে জানা যাবে কাল। মঙ্গলবার সকাল থেকে 8টা থেকে শুরু হবে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে স্নায়ুচাপ। বুথ ফেরত জরিপে এগিয়ে থাকায় উজ্জীবিত গেরুয়া শিবির, তবে সমীক্ষা খুব একটা আমলে নিচ্ছে না বিরোধী জোট ইন্ডিয়া জোট। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 19 এপ্রিল থেকে 1 জুন ভারতের 18তম লোকসভা নির্বাচনের 7 দফায় 47 দিন ধরে দেশটির প্রায় 65 কোটি ভোটার প্রয়োগ করেছেন গণতান্ত্রিক অধিকার। 55 লাখ ইভিএমে বন্দী সেই গণরায় জানা যাবে মঙ্গলবার।
ভারত জুড়ে এরই মধ্যে গণনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। 3 স্তরের এই ব্যবস্থায় প্রত্যেক গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে থাকছে 144 ধারা। আকাশে ড্রোন, কেন্দ্রের ভেতর ও বাইরে থাকছে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরার নজরদারি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ দল। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ভোটারের সংখ্যার অনুপাতে ইভিএম গণনার কাজ শুরু হবে। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ট থাকবেন কাউন্টিং সেন্টারে, থাকবেন গণমাধ্যমের প্রতিনিধি ও বিদেশি পর্যবেক্ষকও। দেশটির অন্যতম দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ায় এবার 6টি সর্বভারতীয় রাজনৈতিক দল ছাড়াও 2500-এরও মতো প্রাদেশিক রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে লড়েছেন। নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন প্রায় 14,000 প্রার্থী। মঙ্গলবার একইভাবে জানা যাবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভার ফলাফলও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।